Hello viewers, welcome back to new lesson. Today I am going to share the summary of a prose or classic essay written by uh, Henry David Thoreau. I will not waste your time. Okay, come to the point. Let's start. Civil disobedience. এটি সুন্দর প্রবন্ধ। এখানে একটি পান ব্যবহার করা হয়েছে। তো আমরা জানি পান হলো শব্দের সাথে খেলা করা, যা হাস্যরসের সৃষ্টি করে। এই সিভিল ডিসঅবিডিয়েন্সে থরিও সরকারের ভোটিং সিস্টেম বা পিপলস রাইট টু রেভলিউশন বা শান্তিপূর্ণ আন্দোলন, সরকারের প্রকৃতি ইত্যাদি বিষয়গুলিকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আর এই উপস্থাপনের মাধ্যমে ইন্ডিভিজুয়াল বা স্বতন্ত্র সরকারের বৈশিষ্ট্য, গুণাবলী এবং মানুষের আন্দোলন বা বিদ্রোহ করার যে অধিকার আছে, এগুলি নিয়ে তিনি আলোকপাত করেছেন। সিভিল ডিসঅবিডিয়েন্স শান্তিপূর্ণ আন্দোলন অর্থাৎ অরাজকতা ইত্যাদি এর বিরুদ্ধে আন্দোলন করেছেন। যে মহাত্মা গান্ধী বা মার্টিন লুথার কিং জুনিয়র এরকম কিছু ব্যক্তিত্ব আছেন যারা এই সিভিল ডিসঅবিডিয়েন্স করেছিলেন। হেনরি ডেভিড থরিও প্রথমেই বলেছেন, দ্যাট গভর্নমেন্ট ইজ বেস্ট দ্যাট গভর্নস বেস্ট লেস্ট, দ্যাট গভর্নমেন্ট ইজ বেস্ট দ্যাট গভর্নস নট অ্যাট অল। অর্থাৎ উত্তম সরকার হলো যে সরকার কম শাসন করে। আবার বলেছেন, সেই সরকার উত্তম যে সরকার শাসনই করে না। তিনি বলেছেন, এই ধরনের সরকার জনগণ কখনোই পাবে না যতক্ষণ না তারা এর উপযুক্ত হবে। তিনি বলতে চেয়েছেন, সরকার হতে হবে জনগণের এক ধরনের সহায়ক, অর্থাৎ সরকার হতে হবে জনগণের মাঝে মধ্যস্থতাকারী, অন্য কিছু না। বা সরকারের সকল কার্যক্রম জনগণের হাতে অর্পণ করা হবে এবং জনগণ সেই কার্যক্রমগুলোকে সরকারের মাধ্যমে বাস্তবায়িত করবে। এখানে সরকার হতে হবে একজন মধ্যস্থতাকারী বা মিডলম্যান। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে সরকার যে সাধারণ শাসন করবে তা নয়। কোনো কিছু করতে গেলে বা কোনো কাজ যা করে কোনো আমরা সরকার আর জনগণ এরা হলো একে অন্যের পরিপূরক বা অল্টারনেটিভ। তারা একে অপরের সহায়তা নিয়ে কাজগুলো করবে। অর্থাৎ জনগণ আর সরকারের মাঝে এগুলো হবে সরকার হবে কি মিডলম্যান বা মধ্যস্থতাকারী। হেনরি ডেভিড থরিও 1846 সালে যখন মেক্সিকান ও আমেরিকান যুদ্ধ হয়, তখন তিনি এই যুদ্ধের বিপক্ষে ছিলেন বা অসমর্থ করেছিলেন। তার কারণ তিনি ছিল পোল ট্যাক্স অস্বীকার করা। তিনি 6 বছর পোল ট্যাক্স দিচ্ছিলেন না। পোল ট্যাক্স না দেওয়ার কারণে তিনি এক রাত্রির জন্য কারাবরণও করেছিলেন। তার এই এক রাত্রির কারাবরণ তার জীবনকে পাল্টে দিয়েছে, তার দৃষ্টিভঙ্গিকে নতুনভাবে দেখতে দিয়েছে। অর্থাৎ কারাবরণের পূর্বে তার এলাকার মানুষগুলোকে সে যেভাবে দেখেছিলেন, কারাবাসের পর তার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। তিনি যখন কারাগারে ছিলেন তখন জানালা দিয়ে ইন বা সরাইখানার লোকদেরকে দেখতেছিলেন। তারা তাদের কথাবার্তাগুলো শুনতেছিলেন, যে বাস্তব চিন্তা এখান থেকে তিনি অনুধাবন করেন। আসলে আমরা দেখি যখন কোনো হোটেল বা চায়ের দোকানে বা কোনো রেস্টুরেন্টে বাসায় মানুষ কথা বলে বা আলোচনা করে, তখন তারা বাস্তব বিষয় নিয়ে আলোচনা করে। বা যদি আমরা সরকারের কোনো বিষয় নিয়ে আলোচনা করি, আমরা কিন্তু ওপেনলি বা কোনো কিছু বলতে পারি না অনেক সময়। কিন্তু যখন চায়ের দোকান বা নিজেরা কথা বলি, তখন কিন্তু সরকারের ভালো মন্দ সঙ্গে আমরা কথা বলি। প্রথম রাত্রি কারাবরণ হেনরি ডেভিড থরিওর কাছে মনে হলো স্বপ্নের মতো রোমাঞ্চকর ছিল। তার কাছে মনে হলো যেন অজানা কোনো দেশে তিনি ঘুরে বেড়াচ্ছেন বা রাজ্যে এসেছেন, যেখানে তার যাওয়ার ইচ্ছাই ছিল না। তার এক নতুন অভিজ্ঞতা অর্জিত হয়েছে। জেলে যাওয়ার আগে তিনি মানুষকে যেভাবে ট্রিট করতেন বা দেখতেন, তাকে এখন সে অন্যভাবে তাদেরকে দেখেন। অর্থাৎ তার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। তার এলাকার একটি নিয়ম ছিল, যদি কেউ কারাবরণ করে এবং মুক্তি লাভ করে, তখন সবাই তাকে মাথা নিচু করে সম্মান দিত। কিন্তু হেনরি ডেভিড থরিওর ক্ষেত্রে তা করা হচ্ছে না। হেনরি ডেভিড থরিও যখন কারাগারে ছিলেন, তখন তার সাথে আরেকজন লোক ছিল। তিনি শস্য খেতে আগুন দেওয়ার অপরাধে কারাবরণ করতে হয়েছে তার। যখন থরিও ওই ব্যক্তির সাথে গেল বা তার সাথে কথা বলল, তখন তিনি ওই বন্দী ছিলেন বা সেখানে তাদের নিজেদের মধ্যে দেখলেন যে একটা ওয়ার্ল্ড করেছে। অর্থাৎ তিনি যখন ওই রুমে গেলেন, দেখলেন যে তারা নিজেরা একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করেছে, খেলাধুলা করছে, কেউ কেউ আবার গল্প করছে, কেউ কেউ খুব আনন্দের দিন কাটাচ্ছে। থরিও যখন ওই রুমে গেল, তখন জেলার সাহেব থরিওর সাথে ওই লোকটির পরিচয় করে দিলেন, যে এই লোক শস্যকে আগুন দিয়েছিল, যার কারণে তাকে আমরা গ্রেফতার করেছি বা আটকে রেখেছি। তিনি 6 মাস ধরে এখানে আছেন এবং কয়েকদিন পরে তার বিচার হবে। তিনি
খুব বিজ্ঞবান, বিচক্ষণ। কিভাবে জেলখানায় থাকতে হয় তা তাকে বললেন। থরিওর সকালে বেঁচে যাওয়া একটা রুটি ছিল, তিনি ওইগুলোকে পরে খেতে বললেন, ওনাদেরকে দিলেন। অর্থাৎ থরিও একটা মেসেজ দিলেন এখানে যে কারাগারে যারা থাকে তাদের অবস্থা খুবই খারাপ, শোচনীয়, তাদেরকে ঠিকমতো খেতেও দেওয়া না। অর্থাৎ যে খাবারগুলো দেওয়া হয় তা অল্প, খুবই অল্প। তবে যে যারা জেলখানা যায় তারা এগুলো আস্তে আস্তে মানিয়ে নিয়েছে বা মানিয়ে নেয়, যার ফলে তাদের কষ্ট খুব কম হয়। থরিও বোঝাতে চেয়েছেন সরকার তাকে যে রেখেছে খুব কষ্টে বা কারাগারে রেখেছে, তাকে ফিজিক্যালি মেন্টালি কষ্ট দিয়েছে, কিন্তু মনের ওপর কারো জোর চলে না। মানুষের মধ্যে একটা চিন্তা চেতনা আছে, মানুষের শরীরকে আটকে রাখা যায়, বন্দি করে রাখা যায়, কিন্তু চিন্তাকে, চেতনাকে, বিবেককে বন্দি করে রাখা যায় না। থরিও বলেছেন বন্দি অবস্থায় চাঁদকে যত সুন্দর দেখেছেন তিনি, বাইরে যখন আসছিলেন আগে বা পরে, এই দৃশ্য সে অবলোকন করতে পারেন নাই। এখানে থরিও বলতে চেয়েছেন সরকারের শক্তি দিয়ে মানুষের বিচার করতে চায়, কিন্তু বুদ্ধি বিচক্ষণ দিয়ে নয়। অর্থাৎ সরকার শুধু জোর খাটাতে চায়। সরকার যে আইন প্রণয়ন করে তা তিনি সেই আইন মানুষের প্রতি বা জনগণের প্রতি এক ধরনের আনুগত্য প্রকাশ করা দরকার জনগণের জন্য, কিন্তু সেই আইন যখন অসামঞ্জস্য হয় বা নৈতিকতা বর্জিত হয় তখন সেই আইনের প্রতি আনুগত্য প্রকাশ করা উচিত নয়। অর্থাৎ যে আইন প্রণয়ন করে সরকার, জনগণ তা মেনে নেবে, কিন্তু সেই আইনের মধ্যে যদি নৈতিকতা না থাকে, যদি কোনো সামঞ্জস্য না থাকে, তাহলে কি করে আমরা সেই আইনগুলো মেনে নেব? জনগণ তখন চারটি বিষয় করতে পারেন, চারটি কাজ করতে পারে। অর্থাৎ সেই আইনকে মানতেও পারে, অথবা নাও মানতে পারে, অথবা সংশোধনের চেষ্টা করতে পারে, অথবা সংশোধন না হওয়া পর্যন্ত তারা অপেক্ষাও করতে পারে। থরি বলতে চেয়েছেন যারা আইন প্রণয়ন করে তারা অনেক সময় নিজেদের স্বার্থে আইন প্রণয়ন করেন। তার মানে এই নয় যে সব আইন জনগণকে শতভাগ মানতে হবে। যে আইন জনগণের নৈতিকতা থাকে না, আইনের মধ্যে নৈতিকতার বর্জিত থাকে, সেই আইন মানতেও জনগণ বাধ্য নয়। এখানে থরিও নৈতিকতা, চেতনা, বিবেক, সচেতনতাকে আইনের উপরে প্রাধান্য দিয়েছেন। তিনি বলেছেন সরকার গঠন করা হয় গণতান্ত্রিক দেশের শক্তির ভিত্তিতে। যে দল শক্তিশালী সে দল ক্ষমতার আসে বা দল গঠন করে। তার মানে এই নয় যে সংখ্যাগরিষ্ঠ লোক যা বলবে তাই সত্যি বা নৈতিক দিক দিয়ে সত্য। আসলে বিষয়টা হচ্ছে কখনো সংখ্যা লঘিষ্ঠ ব্যক্তিরা সংখ্যা গরিষ্ঠ লোক থেকেও কম শক্তিশালী নয়, যতক্ষণ না পর্যন্ত সংখ্যা লঘিষ্ঠ ব্যক্তিরা সংখ্যাগরিষ্ঠকে অন্ধভাবে বিশ্বাস না করে বা তাদের মুখোমুখি না হয়। থরিও এখানে সরকার গঠন সম্পর্কে বলেছেন, ভোটিং সিস্টেমকে সমালোচনা করতে গিয়ে বলেছেন ভোটিং সিস্টেমটা হলো একটা খেলার মতো, পাশা বা লুডো খেলার মতো, যা অনেকটা ভাগ্যের উপরে নির্ভর করে। যার শক্তি বেশি তারাই যে সরকার গঠন করবে বা যাদের নৈতিকতা তারাই সরকার গঠন করবে, বিষয়টা সেটা নয়। এই সিস্টেম, ভোটিং সিস্টেম প্রকৃত সিস্টেম হতে পারে না। সরকার যে রেগুলেশন করার অধিকার আছে বা তারা করতে পারে সে বিষয়ে তিনি আলোকপাত করেছেন। প্রত্যেক ব্যক্তির স্বাধীনতা আছে, নিজেদের কথা নিজেরা বলতে পারবে বা আন্দোলন করার অধিকার আছে, তিনি তা বলেছেন। প্লেটো এর ডিউটি অফ সাবমিশন টু সিভিল গভর্নমেন্ট এই গ্রন্থে বলেছেন যখন কোনো সরকার কোন দেশে স্থায়ী হয়ে যায় তখন তাকে উচ্ছেদ করা যায় না, তখন জনগণের দায়িত্ব হচ্ছে সেই সরকারের আনুগত্য স্বীকার করা। থরিও তার এই বক্তব্যকে বিশ্বাস করেছেন না, তিনি তার এই চরম সমালোচনা করেছেন যে সরকারের নিজের একটি অসমসতা, যে মানে অর্থাৎ যে সরকারের নিজে একটা অসমসতা মানে থাকে, সে কিভাবে মানুষের মধ্যে সামঞ্জস্য বিধান করতে পারে বা সে কখনো সামঞ্জস্য হতে পারে না। যে সরকারের নৈতিকতার ভিত্তি নাই সেই সরকার কিভাবে নীতিকতা বলতে পারে। এখানে এক্সপিরিয়েন্স এর উপর এবং থরিও জাস্টিস নীতির উপর আলোকপাত করেছেন। এখানে আরেকটি সিস্টেম হলো ট্যাক্স সিস্টেম। ট্যাক্স সিস্টেম জনগণের উপর যে কর আরোপ করে, এতে যারা ধনী তারা আরো ধনী হচ্ছে এবং যারা গরিব তারা আরো গরিব হচ্ছে। অর্থাৎ গরিবদের উপর ট্যাক্স দিয়ে তাদের আরো গরিব করা হচ্ছে, তাদের উপর অমানসিক মানে এক ধরনের আচরণ করেছেন। এটি ছিল এই মূলত একটি পাবলিক লেকচার। অর্থাৎ ট্যাক্সের মাধ্যমেও জনগণকে মাঝে এক ধরনের মানে অনৈতিকতা সৃষ্টি করা হয়েছে, অরাজকতা। তারা কিভাবে বেঁচে থাকবে, তারা গরিব হয়ে যাবে।
আর যারা ধনী তাদের কোনো সমস্যা হয় না, ওদের ট্যাক্সের টাকার মধ্যে অনেক সময় ধনীরা চলে বা বড় বড় রাজকর্মচারী চলে বা সরকার চলে। তিনি অর্থাৎ ভোটিং সিস্টেমটাকে, ট্যাক্সটাকে মানুষের নৈতিকতা বিবেচিত হয়, এইসব বিষয়ে তিনি এখানে আলোকপাত করেছেন। মূলত বন্ধুরা এটাই ছিল এই এসের ক্রিটিক্যাল থিওরি। তো এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে